অনলাইন থেকে সরে এসে ৮ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এইচএসসি এসএসসি থেকে যোগ হবে ২০ নম্বর। চাপের মুখে ২ সপ্তাহের মাথায় খুচরা বাজারে ৫ টাকা বাড়িয়ে আলুর নতুন সরকারি দাম নির্ধারণ। মজুতদারি না ঠেকালে কোনো ফল মিলবে না, মত সংশ্লিষ্টদের। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম ও মোংলা বন্দর। বন্ধ পণ্য খালাস, জাহাজ জটে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় আমদানিকারকরা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি। অনলাইন থেকে সরে এসে ৮ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগের চেয়ে মূল্যায়ন নম্বর কমানোর তথ্য জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার মানের প্রশ্নে আপোষ করা হচ্ছে না বলেই কেন্দ্রে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরীক্ষায় এইচএসসি ও এসএসসির ফল থেকে যোগ হবে ২০ নম্বর। কোভিড-১৯ পরিস্থিতির কারণে মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পাবলিক পরীক্ষাগুলো একের পর এক বাতিলের সিদ্ধান্তের মধ্যেই শিক্ষার্থীদের নতুন উৎকণ্ঠা এখন উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া নিয়ে। এরই মধ্যে অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে অনেকটা দুশ্চিন্তায় পড়ে দেশের লাখো শিক্ষার্থী। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সরাসরি নেওয়া হবে। সময় সংবাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ৮ বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা। সেসব শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার হলে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। প্রধান যে কলেজগুলো আছে বিভাগীয় শহরে এবং বিশ্ববিদ্যালয় যেখানে আছে সেখানে সেই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোকে পরীক্ষার সেন্টার করা হবে। প্যান্ডেমিক পরিস্থিতিতে বিবেচনায় কোথাও এক জায়গায় বেশি কনসেন্ট্রেশন না হয়, বেশ কিছু সুপারিশ আছে, সেই সুপারিশগুলো এখন আমাদের জেনারেল অ্যাডমিশন কমিটিতে যাবে। এবারে মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এর মধ্যে ২০ নম্বর যাবে এইচএসসি ও এসএসসির ফলের স্কোর এবং এমসিকিউ হবে ৩০। এছাড়া লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের। আগে ছিল ১২০ পরীক্ষা হইতো, সেই ২০ নাম্বার কমিয়ে দেওয়া হবে এমসিকিউতে। তবে ঢাবির ইতিহাসে প্রথমবারের মতো এই পদ্ধতিতে পরীক্ষা নেয়ায় শিক্ষার্থীদের মান নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই বলে জানান এই নীতি নির্ধারণী পর্যায়ের শিক্ষক। এই পদ্ধতিতে পরীক্ষা নিলে এই যে আমরা ৮০% পরীক্ষা নিচ্ছে, 20% সমন্বয় করছি, এটা মিলিয়ে তারা নিশ্চয়ই আমার মনে হয় তাদের মেধার স্বাক্ষর তারা রাখতে পারবে। এই খবরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিভাগীয় শহরগুলোতে করার ক্ষেত্রে খুব ভালো হয়েছে যে আমাদেরকে ঢাকায় যাওয়া লাগছে না। আমরা ঢাকা গিয়ে যদি পরীক্ষা দিতাম তখন আমাদের করোনার মধ্যে আমাদের একটা রিস্ক হইতো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এইচএসসির ফল প্রকাশ হয়ে গেলে শিগগিরই ৫টি ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ২ সপ্তাহের মাথায় আলুর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। ৫ টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু এখন বিক্রি করতে হবে ৩৫ টাকা দরে। মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে ব্যবসায়ী ও হিমাগার মালিক সহ সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক। তবে মজুতদারি ঠেকাতে না পারলে বাজারে স্থিতিশীলতা ফিরবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারি হিসেবে চাহিদার তুলনায় ঘাটতি নেই আলুর, তারপরও দাম বৃদ্ধির এমন প্রতিযোগিতার কোনো সদুত্তর পাচ্ছিলেন না কর্তা ব্যক্তিরা। ফলে কঠোর হয় সরকার, ৩টি ধাপে বেঁধে দেয়া হয় আলুর দাম। আর এতেই অলিখিত জোট বাঁধে ব্যবসায়ীরা। প্রায় সব পর্যায়েই আলু বিক্রি হয় বন্ধ, না হয় সরবরাহ কমিয়ে দেন তারা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কিছুটা নমনীয় হয়ে আলুর দাম বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। কাল থেকেই পাইকারিতে ৩০ টাকা আর খুচরা পর্যায়ে দর থাকবে সর্বোচ্চ ৩৫ টাকা কেজিতে। হিমাগার পর্যায়ে ২৩ টাকার জায়গায় আমরা সেটা ২৭ টাকা করে দিচ্ছি। সেখানে আমার কৃষকেরা কিন্তু আপনার সব বেশি দামটা পাবে। বিভিন্নভাবে আমরা খবর নিয়েছি, আপনার প্রায় আপনার আলুগুলো কিন্তু কৃষকই রাখছে। ব্যবসায়ীরা বলছেন, এবারের নির্ধারিত দামে মজুতদাররা আলু বিক্রি না করলে পড়তে হবে শাস্তির মুখে, যার দায় নেবে না কোল্ড স্টোরেজগুলো। তবে এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। বাজার যখন কমতে থাকে তখন যেন আমাদের সরকারিরা দেখেন, সরকার যেন এটা ভর্তুকি দিয়ে আমাদের যেন
কৃষক যেন লস না করি। আজকের যে মূল্যটা নির্ধারণ করছে এটা যুক্তিযুক্ত সুন্দর দিয়েছে এবং ঠিক আছে আমি মনে করি। সরকারের ভাবমূর্তি নষ্ট করবেন না, যেই প্রাইসটা আছে এই প্রাইসটা ঠিক রাখার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। প্রাইস ব্যতিক্রম হইলে সরকার যদি কোনো রকমের অ্যাকশনে যায় আমরা কিন্তু আপনাদের ব্যাপারে সহযোগিতা করতে সরকারের কাছে আসব না। একের পর এক পণ্যবাজারে অস্থিরতায় দিশেহারা ভোক্তারা। তবে প্রতি কেজি আলু ৬০ টাকা দরে কিনতে হবে এমন চিন্তা কখনোই কেউ করেননি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 11 দফা দাবিতে দেশব্যাপী নৌযান ও লাইটারের শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে নৌবন্দরগুলো। এতে বন্ধ রয়েছে কার্গো জাহাজের পণ্য খালাস। কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারকরা। কর্ণফুলী 16টি ঘাটে ঠাঁই দাঁড়িয়ে আছে কয়েকশো লাইটারের জাহাজ। নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা। এতে জাহাজ জট সৃষ্টির আশঙ্কা করছেন আমদানিকারকরা। দাবি না মানা পর্যন্ত কাজে যোগ না দেওয়ার অবস্থানে অনড় শ্রমিকরা। এগুলো হচ্ছে অমীমাংসিত দাবি। আমরা এর আগেও অনেকবার এই দাবিগুলো আমরা উত্থাপন করছি। তো আমাদের এই দাবিগুলো কিন্তু মালিক পক্ষ সরবরাহ মেনে নেয় নাই। এখন পিছনে হটার আর কোনো উপায় নেই, বাধ্যই আমরা কর্মবিরতিতে অংশগ্রহণ করতেছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির পক্ষে সমর্থন জানিয়ে বাগেরহাটের পশুর নদী ও মোংলা নদীতে অবস্থান নিয়েছে কয়েকশো কার্গো জাহাজ। এতে বন্দরের বহিনোঙ্গরে থাকা সার, ক্লিংকর ও কয়লা সহ 15টি বাণিজ্যিক পণ্য বোঝাই জাহাজের পণ্য খালাস বন্ধ হয়ে যায়। নৌ সেক্টরে যে হয়রানি হচ্ছে আমরা চাঁদাবাজি, এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই কর্মবিরতি। এদিকে দেশের বিভিন্ন স্থানের মতো নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য উঠানামা বন্ধ রয়েছে খুলনা নৌবন্দরেও। সকাল থেকে বন্দরের বিভিন্ন ঘাটে নোঙর করে রাখা আছে লাইটার জাহাজ সহ ছোট বড় কয়েকশো নৌযান। এছাড়া নারায়ণগঞ্জ, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন নৌ ও সমুদ্র বন্দরে নৌযান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। কেফায়েত শাকিল, সময় সংবাদ। এদিকে অযৌক্তিকভাবে দাবি চাপিয়ে দেওয়া হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হক। দেশব্যাপী চলা নৌযান শ্রমিকদের কর্মবিরতি বিষয়ে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা জানায় সংগঠনটি। এছাড়া কর্মবিরতি প্রত্যাহার না করলে বুধবার থেকে শ্রমিকদের বেতন বন্ধ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামীকাল থেকে যদি তারা ধর্মঘট ডেকেছে, আমরা তাদের খোরাকি এবং কোনো বেতন আগামীকাল থেকে আমরা দেব না, সুষ্ঠুভাবে আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছি। এবং আমরা এই পর্যন্ত আমাদের উপর কোনো অযৌক্তিকভাবে কোনো দাবি যদি চাপিয়ে দেওয়া হয় আমরা এই জাহাজ চলাচল থেকে আমরা বিরত থাকব। আকাশপথে বন্ধ দ্বার খোলার 4 মাসেও ভিসা জটিলতা ও দেশগুলোর নানা বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক রুটে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। যদিও উড়োজাহাজ লিজের ভাড়া, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল অর্থ খরচ হচ্ছে। ফলে শুধু গত 3 মাসে বাংলাদেশ বিমানের লোকসান হয়েছে 125 কোটি টাকা। সংকটে আছেন বেসরকারি বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শুলি। বিভিন্ন দেশ পর্যায়ক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলে বর্তমানে বাংলাদেশ থেকে 18টি রুটে সরাসরি ফ্লাইট যাচ্ছে, কিন্তু দেশগুলোর নানা শর্তের কারণে যাত্রী সংখ্যা কমেছে, ফলে ফ্লাইট চলছে সীমিত। এই অবস্থায় দেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতার 70% অব্যবহৃত থাকলেও খরচ বেড়েছে। 18টি উড়োজাহাজের বহর নিয়ে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের ফ্লাইট যেগুলো অপারেশন ছিল তার 20%-এর মতো আমরা অপারেশন এখন করছি। এতে আমার জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 3 মাসে ক্যাপাসিটি লস হয়েছে 1108 কোটি টাকা, অপারেটিং লস আছে 125 কোটি টাকা। নানা জটিলতার কারণে আন্তর্জাতিক রুটে সুবিধা করতে পারছে না বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই অবস্থায় সরকারি সহযোগিতা চায় বিমান সংস্থাগুলো। সহযোগিতা ছাড়া বর্তমান অবস্থায় টিকে থাকা আসলে যে কোনো এয়ারলাইন্সের জন্য আসলে দুরূহ ব্যাপার। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রুটে বিমানবন্দর ব্যবহারের বিভিন্ন চার্জ 4 থেকে 6 মাসের জন্য 25 থেকে 100% মওকুফে বিমান মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি এখনো। বিমান সংস্থাগুলোকে আমাদের এই ছাড় দেওয়া যায় কিনা আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনাটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে বিবেচনার জন্য। করোনার আগে আন্তর্জাতিক রুটে প্রতিদিন গড়ে 120টি ফ্লাইট চললেও বর্তমানে চলছে 40টি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 18 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1380 জন। এ নিয়ে
দেশে মোট রোগীর সংখ্যা 3,91,586 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,860 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,92,325 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,380 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত 3,91,586 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,699 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,542 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,07,141 জন। ইসির মামলায় শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন এমপি নিক্সন চৌধুরী। তবে হাইকোর্ট বলেন একজন জনপ্রতিনিধি হিসেবে আরও সতর্ক থাকতে হবে নিক্সনকে। এদিকে ডিসিরও শাস্তি চাইলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন ফরিদপুরের স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। শুনানি শুরুর আগেই বলেন ফরিদপুরের ডিসির বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। যেটা অসত্য জিনিস এটাকে এডিটিং করে বানানো হয়েছে। আমার এই রেকর্ডিংটা যতটুকু কথাই আছে ততটুকু তো জেলা প্রশাসকের কাছে আছেন, ফরিদপুর জেলা প্রশাসকের কাছে। তো ওনার মাধ্যমে এটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসলো জেলা প্রশাসকের বিচার হওয়া উচিত। দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্ট এমপি নিক্সনকে 8 সপ্তাহের আগাম জামিন দেন। তবে মামলার তদন্ত কর্মকর্তাকে সাহায্য করার ও সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শন না করার শর্ত দেন আদালত। শুনানিতে হাইকোর্ট বলেন আইন প্রণয়নকারী যদি আইন ভাঙেন তা গ্রহণযোগ্য নয়। 15 অক্টোবর চরভদ্রাসন থানায় ফরিদপুর 4 আসনের এমপির বিরুদ্ধে জেলার সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম মামলাটি দায়ের করেন। 1100 কোটি টাকা ব্যয় দক্ষিণ কোরিয়া থেকে 180টি বগি এবং ইন্দোনেশিয়া থেকে 10টি ইঞ্জিন আনা হয়েছে দেশে। আন্তনগর ও অভিজাত ট্রেনে গতি বাড়াবে এসব বগি ও ইঞ্জিন। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা রেলের বগি ও ইঞ্জিনগুলো দ্রুত নেওয়া হয় পাহাড়তলী ওয়ার্কশপে। এরপর নেওয়া হয় চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। আর আনুষ্ঠানিকতা শেষ করে যুক্ত হয়ে যাচ্ছে রেলওয়ের বহরে। ইতিমধ্যে পূর্বাঞ্চলের 5টি এবং পশ্চিমাঞ্চলের 3টি আন্তনগর ট্রেনে সংযোজন করা হয়েছে নতুন বগি। ইন্দোনেশিয়া থেকে সবশেষ আনা 20টি বগি সংযোজন করা হবে সুবর্ণ এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেসে। এই কোচগুলি দিয়ে আমরা আমাদের বিদ্যমান যে পুরাতন র্যাক দিয়ে যে ট্রেনগুলি চলছে সেইগুলির পরিবর্তন করব। প্রতিস্থাপন ইতিমধ্যে শুরু হয়েছে। আরও 3-4টি ট্রেন প্রতিস্থাপনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন ইঞ্জিন যুক্ত হয়নি রেলওয়ের বহরে। এতে ইঞ্জিন সংকটের মুখে রেলের সময়সূচিতে প্রচণ্ড ব্যাঘাত ঘটে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া থেকে আনা 10টি ইঞ্জিনে আশার আলো দেখছেন পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। যাত্রীদেরকে আমরা যে বর্তমানে যে সেবা দিচ্ছি এটা আরও ভালোভাবে ট্রেনগুলো রাইট টাইম চালাতে পারবো, সঠিকভাবে ট্রেনগুলো চালানো যাবে। বর্তমানে যে ট্রেনগুলো চলতেছে সেগুলো ওর যে কার্যক্রমগুলো সেগুলো আরও সুন্দরভাবে নিতে পারবো। রেলের কর্মকর্তারা জানান বিদ্যমান সংকট কাটাতে সরকার 800 কোটি টাকা মূল্যের 200টি বগি এবং 300 কোটি টাকার 10টি ইঞ্জিন কিনেছে। কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে আরও নতুন 20টি বগি। একসময় নানা অনিয়ম এবং অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়া রেলকে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। ট্রেনে তোলা হয়েছে ট্র্যাকে। এবার ট্রেন চলাচলে গতি আনার জন্য সংগ্রহ করা হয়েছে লোকোমোটিভ এবং বগি, যেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই চলতে শুরু করবে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। মৃত্যুর হাত থেকে 14 নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড। গতরাতে চট্টগ্রামের সন্দ্বীপে ডুবন্ত জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয় তাদের। প্রক্রিয়া শেষে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সন্দ্বীপ ও ভাষাঞ্চলের মাঝামাঝি জায়গায় সোমবার রাতে তলা ছিদ্র হয়ে পানি ঢুকে লাইটের জাহাজ এমবি কারিনা 1-এ। পরে ইঞ্জিনে আগুন লেগে এভাবেই সাগরে ডুবে যেতে থাকে জাহাজটি। খবর পেয়ে কোস্টগার্ডের টহল জাহাজ শ্যামল বাংলা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে। এরপর মঙ্গলবার আনা হয় কোস্টগার্ড পতেঙ্গা বাঁধে। ওই সময়টা আবহাওয়া খারাপ ছিল, একটু রোলিং হচ্ছিল, জাহাজে এইভাবে আপ ডাউন করতে করতে যাচ্ছিল। তো তখন একটা ধাক্কা খাইলাম। এই ধাক্কা খাওয়ার অবস্থায় একটু এগিয়ে যাওয়ার পরে
চেক করে দেখলাম ডবল বটমের নিচে পানি। কিছু সময় পরে ইঞ্জিন রুমে পানি আসা শুরু করলো। কোস্টগার্ড না থাকলে মনে করেন আমাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত। ঠিক আছে, পুরো অবদান আপনার কোস্টগার্ডে। 14 জন নাবিকের সবাইকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে কর্তৃপক্ষের কাছে। আমরা ওনাদের পাশে যাই, গিয়ে দেখি যে ওনাদের ইঞ্জিন রুমের ওখান থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। জাহাজ অলমোস্ট 2/3 ডুবে গেছে এবং জাহাজ ভর্তি আপনার গম ছিল। আমরা ওনাদের পাশে যাওয়া মাত্র ওনারা হুড় করে আমাদের জাহাজে চলে আসেন। দেন আমরা ওখানে রিস্ক ফিল করি, এ কারণে আমরা জাহাজটাকে রেখে ওনাদেরকে নিয়ে তৎক্ষণাৎ আমরা চলে আসি। কারিনা ওয়ান জাহাজটি প্রায় 2000 মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল সোমবার। শফিকুল আলম, সময় সংবাদ। ভোর থেকেই সরগরম হয়ে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়ত। সব ধরনের সবজি সরবরাহ থাকলেও বাজারে আলু নেই। ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করলে লোকসানের কারণে বন্ধ রেখেছেন বিক্রি। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোররাত থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব সবজি নিয়ে আড়তে আসতে থাকেন কৃষকেরা। ফরমালিন মুক্ত বিভিন্ন ধরনের টাটকা সবজির পসরা বসে এই আড়তে। এখান থেকে খুচরা বিক্রেতারা সবজি কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন। দাম একটু বেশি হলেও আড়তে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। বাগুন হলো আপনার 40-42, পটল 40-42, পিঁপড়া 20-22, সিম 70-80, কপি 80-90। আবাদ কম, যার জন্য দাম বেশি। মঙ্গলবার আড়তের সব দোকান ঘুরে কোথাও আলুর দেখা মেলেনি। কারণ হিসাবে আড়তদাররা জানিয়েছেন, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করলে লোকসানের কারণে তারা আলু বিক্রি বন্ধ রেখেছেন। আলুটা তো সরকারের দেখা উচিত, এটা মনিটরিং করা উচিত। প্রতিদিন এই আড়তে মোট 100টি দোকানে প্রায় 40 থেকে 50 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নির্বাচনের 2 সপ্তাহেরও কম সময় বাকি, তাই শেষ মুহূর্তের প্রচারণায় বিরোধী পক্ষকে ঘায়েলের পাশাপাশি ভোট চাইতে বিভিন্ন অঙ্গরাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অ্যারিজোনায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে এক হাত নেন ট্রাম্প। দেশটির শীর্ষ সংক্রমণ ব্যাধি প্রধান অ্যান্থনি ফাউসির পরামর্শ মানায় বাইডেনের সমালোচনা করেন তিনি। বলেন, লকডাউন চান জো বাইডেন, অথচ তিনি হাজার হাজার মানুষকে করোনা থেকে রক্ষা করেছেন। He has no idea. And the people that are running that party are radical, far-left maniacs. And you can't let this. This is the most important election in the history of our country. সোমবার ট্রাম্প অ্যারিজোনার বিভিন্ন এলাকায় চষে বেড়ালেও এদিন কোনো প্রচারণায় অংশ নেননি ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তার মনোযোগ এখন বৃহস্পতিবারের চূড়ান্ত উত্তেজনাপূর্ণ বিতর্ক ও সিবিএস-এর 60 মিনিট অনুষ্ঠানের দিকেই। তবে দলের একজনের করোনা পজিটিভ ধরা পড়ায় সাময়িক বিরতি শেষে নির্বাচনী প্রচারণায় ফিরে ট্রাম্পের তুমুল সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পের বিরুদ্ধে ভোট দানে বাধা সৃষ্টির অভিযোগ করে ফ্লোরিডার জনগণকে আগাম ভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। তবে মেইন অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের সাফাই গান রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ রোধে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন সহ কয়েকটি দেশে আবারও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বড় শহরে কারফিউয়ের পাশাপাশি স্পেন ও বেলজিয়ামে বার, রেস্তোরাঁ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সহধর্মিণী ব্রিজিত ম্যাক্রোকে 7 দিনের আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ইউরোপে আবারও দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্স, স্পেন, বেলজিয়াম সহ অন্যান্য কয়েকটি দেশে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস সহ অন্যান্য 8টি বড় শহরে জারি করা হয়েছে কারফিউ। প্রতিদিন রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকে। কারফিউ চলাকালীন সময়ে অ্যাভিনিউ দা সঞ্জলিজি, প্লাস দ্য ক্লিসি, রিপাবলিক, বাংলাদেশি অধ্যুষিত সেন্ট ডেনিস, গার্ডেনট সহ অন্যান্য সব এলাকায় অনেকটা জনশূন্য হয়ে পড়ে। প্রতিবেশী দেশ স্পেনের কাতালোনিয়ার কর্তৃপক্ষ আগামী 15 দিনের
জন্য সেখানকার সকল বার রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি হোটেলগুলোতে নতুন কোনো গেস্ট না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী আরেক দেশ বেলজিয়ামের কর্তৃপক্ষ বিধিনিষেধ আরোপ করেছে। আগামী 4 সপ্তাহের জন্য সেখানকার সকল বার রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বেশ কড়াকড়ি নির্দেশ দিয়েছে বেলজিয়ামের কর্তৃপক্ষ। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সহধর্মিণী ব্রিজিদ ম্যাক্রনকে 7 দিনে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দেশটির ফার্স্ট লেডি গেল মাসে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। তখন তার সংস্পর্শে যিনি ছিলেন তার মধ্যে করোনা ভাইরাসের পজিটিভ ধরা পড়েছে। ব্রিজিদ ম্যাক্রনকে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হলেও তার মধ্যে এখনো করোনার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ফ্রান্সে করোনার সংক্রমণ ঠেকাতে যে কারফিউ জারি করা হয়েছে তার ফলাফল পেতে আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অমল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালিতে প্রবেশ করতে না দিয়ে আবারও ফেরত পাঠানো হলো প্রবাসী বাংলাদেশিদের। 2 দিন ইতালির মিলান ও কাতারের দোহা বিমানবন্দরে চরম দুর্ভোগের পর 47 বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। আবারও বিমানবন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। করোনার কারণে বাংলাদেশ সহ 16টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় অন্তত 47 জন বাংলাদেশি স্বদেশে ফেরত যেতে বাধ্য হলেন। এর মধ্যে মিলান থেকে 4 জন এবং কাতারের দোহা থেকে বাকিদের ইতালি প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। দোহা বিমানবন্দর থেকে প্রবাসী চৈতি সময় সংবাদকে জানান 2 দিন পর তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। অন্তঃসত্ত্বা এই গৃহবধূকে নিয়ম অনুযায়ী হোটেলও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। যদি ইটালিয়ান ওরা যদি ওই ফাইনাল ডিসিশন করে যদি ইনফরমেশন দিয়েই থাকে তাহলে আমাদের কেন বাংলাদেশ থেকে ফ্লাই করানো হলো? ইতালির মিলানো মালপেন্সা বিমানবন্দর থেকে ফেরত যাওয়া প্রবাসীরা এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। আমরা অনেক হ্যারাসমেন্ট হয়েছি। এই মুহূর্তে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করা হয়। তবে আইন অনুযায়ী সাধারণ স্টে পারমিটধারীদের দেশে পাঠানোর সুযোগ নেই বলে দাবি কমিউনিটি নেতাদের। স্টে পারমিটধারীরা ইতালি যেতে আইনানুগভাবে কোনো বাধা নেই। ঢাকাস্থ ইটালিয়ান দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছি। ইতালিতে প্রবেশে সরকারি নির্দেশনা যথাযথভাবে বিমানবন্দরগুলোতে না পৌঁছানোর ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, নিজেদের উদ্যোগে যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ব্যবসায়ীরা। এতে নিজেদের সফলতার পাশাপাশি স্বাবলম্বী করেছেন অনেককে। ক্রিকেটারদের নজিরবিহীন আন্দোলনের 1 বছরেও পূরণ হয়নি অনেক দাবি দেওয়া। প্রথম শ্রেণীর ক্রিকেটের পারিশ্রমিক 1 লাখ টাকায় উন্নীত করা এবং প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিতে দল বদলের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চান ক্রিকেটাররা। এদিকে ক্রিকেটাররা চাইলে এসব দাবির বাস্তবায়নে বিসিবিকে তাগিদ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কোয়াব। মাকসুম আলম খানের রিপোর্ট। পেছনের এই মাঠটা দেশের ক্রিকেটের একটা তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী। যে দাবি নিয়ে এখানে ক্রিকেটাররা ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিলেন, করোনা জর্জরিত এই সময়ে তার কতটুকু হিসেব মিলেছে? ক্রিকেটারদের অধিকার প্রতিষ্ঠার পথে কোয়াবি বা কতটুকু ভূমিকা রাখতে পেরেছে? 13 দফা দাবির কিছু কিছু বাস্তবায়িত হলেও অধিকাংশই দেখেনি আলোর মুখ। করোনা মহামারীতে খেলাই ছিল না মাঠে, তাই পরিবর্তনের সুফলও ভোগ করা হয়নি সেভাবে। ডিপিএল এর 1 রাউন্ড শেষেই খেলা বন্ধ করতে বাধ্য হয়েছিল বিসিবি। তবুও সার্বিকভাবে যে সম্মানের খোঁজে ছিলেন ক্রিকেটাররা, আন্দোলন পরবর্তী সময়ে তাদের প্রতি বোর্ডের মনোভাব কেমন? ম্যাচ ফিস বেড়েছে, সো স্যালারিটা হয়তো একটু বাড়ে নাই, বাট
অন প্রসেস আমি যেটা শুনলাম আর কি প্লেয়ারদের রেজিস্ট্রেশনের কাছ থেকে, প্লেয়ার বাই চয়েস হলে হয়তো বা বিসিবির হাতে লাগাম থাকবে ক্লাবদের ধরার জন্য। সো প্লেয়ার বাই চয়েস আবার আমাদের আসলে ফেরত আসা উচিত আমার কাছে মনে হয়। এদিকে দাবি আদায়ে বড় ভূমিকা রাখতে পারে কোয়াব। সংগঠনটির নেতৃত্বে থাকা দুজন বোর্ডের বর্তমান পরিচালক হওয়ায় তাদের সুদৃষ্টি কামনা করতে পারে ক্রিকেটাররা। খেলোয়াড়রা চাইলে সহযোগিতার আশ্বাস দিয়েছে কোয়াবও। ক্রিকেট বোর্ডে যেহেতু এখন আমাদের দুজন পরিচালক আছেন এবং আমাদের অন্যান্য ফরমার ক্যাপ্টেনরাও এবং ন্যাশনাল টিমের প্লেয়াররাও ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন, সেহেতু আমি মনে করি যে আমাদের কোয়াবের মাধ্যমে গেলে এই আন্দোলনের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আরও বেশি যৌক্তিক হতো। বিসিবি প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে এবং সামনে কতটা করবে এ নিয়ে ক্রিকেটারদের মধ্যে মিশ্র চিন্তা রয়েছে। তবে সবারই আশা ঘরোয়া ক্রিকেটে যে দিন বদলের স্বপ্ন তারা দেখেন একদিন না একদিন তা পূরণ হবেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।